সম্মিলিত প্রতিবাদ হৃদয় বিদারক ঘটনা এবং এটা আবার স্পিডেরও একটা বিষয় যে দেখেন এই যে এই ভাই পিছন থেকে কত এত লোকের এখানে দরকার নাই আমি তো সবাই 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 যে এখানে সভাপতি সেক্রেটারি ভাই সবাই বসে যান। হ্যাঁ বসে যান, এইটাই খারাপ, এইগুলো করা যাবে না। ফেস দেখানোর এত প্রতিযোগিতা এগুলোই খারাপ, ভাইরাল হওয়া এগুলো করা যাবে না ভাই, এগুলো করা যাবে না, এগুলো পরিবর্তনের জন্য সবার সবাই সরিয়ে দেন। তো এই যে এত মানুষ জীবন দিয়েছে, লড়াই করেছে, তার সামনে লাশ পড়েছে, সেই লাশ গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে। এই যে মানুষগুলো জীবন দিল, কেন জীবন দিয়েছে? সামগ্রিকভাবে আমরা যে বারবার বলে আসছি যে আজকে বাংলাদেশ গত 53 বছরে যে দুর্বৃত্তায়িত চেহারা ধারণ করেছে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে, এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না। হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন, একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে, আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, কারণ তাদের নিউজ করাইবে আমার বিরুদ্ধে, লোক লেলিয়ে দিবে। কাজেই সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 তারিখ 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। এটা আমার কথা না, প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে। তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এই যে শ্রমিকরা, এখানে আব্দুর রহমান ভাই বলেছে, আমি যখন কারাগারে যাই প্রিজন পেনে দেখা হয়েছে হকার পানি বেচে বাসে, দেখা হয়েছে রিক্সা চালায়, দেখা হয়েছে বাসের হেল্পার। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি, আমরা সম্মানিত করছি, টকশো করছি, কলাম লিখছি, তরুণদের নবজাগরণ, তারুণ্যের অদম্য শক্তি, এটা যেমন ঠিক, একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন, সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে, আমরা কেয়ার নিচ্ছি। কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে, রক্ত পড়ছে, চিকিৎসা করাতে পারছে না। এই যে সরকারিভাবে দুটো হসপিটালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল, এটাও কিন্তু অনেকে জানছে না। কাজেই শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন, পত্রপত্রিকা, গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি, এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচে আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে। কিন্তু কেউ যদি আবার বলে আমার 5 লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন, এইটা হবে না। আপনার যদি চিকিৎসা লাগে, ওষুধ কেনা লাগে, সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে। তো আমি একইভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি, আরো কয়েকটি নিউজ পড়েছিলাম। আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন, মাফিয়া বলেন, গডফাদার বলেন, সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তার গত 15 বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেগেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকের নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই এনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস বুরাক টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এসেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখল
পয়সা ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ঘুষ করে অবস্থা 12টা বাজাই দেবো। পুলিশের পাঠ গেছে, হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না, বিআরটি একেবারে সোজা হয়ে যাবে। সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা পরিশ্রমহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অত্যবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না, চাঁদা নিবে না। এইবার আসে রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত না যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হাট হয়, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি বাণিজ্যের ব্যাপার। কাজেই তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পাবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবে। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী, সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বলবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। যদিও বলছেন না, এই ধরনের কথা বলা যাবে না, চোরাই নারী সরে ধর্মের কাহিনী। কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু করে কথা বললে এরা শুনবে না। এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে। পরিষ্কার ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তারাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা এইটা করতেছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি করে চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান। আমি সামিন ভাই উপদেষ্টা থাকবেন বলছেন, আমি বলছি সেখানে আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোন মালিক বা কারোর কাছ থেকে চাঁদা নেওয়া যায়নি। নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা দিচ্ছে। অনেকে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেবো আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের যা করার আছে সেইটা আপনাদেরকে জানাই। অনেকে নির্বাচনের কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে অল্প সময় দায়িত্ব নিয়েছে, কাজেই তাদের ভুল ত্রুটি থাকবে। যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র, আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি, আরেকদিকে এই যে পতিত স্বৈরাচারের বেদাত্তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে। সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা, এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে, তাদের কাজ ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিককে আমরা সম্মিলিত ভাবে দেব। এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার না, এই সরকার নিরপেক্ষ সরকার, ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার। অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না, যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো, তাদেরকে আমরা সমর্থন দেব। নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে, জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই। তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে। কাজী
এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি, কারণ এই যদি কোনো দেশের ফরেন মিনিস্টার, লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি, আমার মান সম্মানের প্রশ্ন, তোমরা আমাকে কিছু হেল্প করো, আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন, তারা সবাই কিনবে। মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে, দেশপ্রেমিক, সৎ, সাহসী, তাদেরকে তোমরা কাজ দাও, তোমাদেরকে আমরা হেল্প করি, আমরাও ভালো থাকি। আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে। কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক, এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়তা নাই, কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো। কোন নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী 1 মাস হবে না, নির্বাচন যথাসময় হবে। আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে সরকারের লাইনটা কি, আপনাদেরকে সেইটা ফলো করতে হবে। অনেকে বলছে এইটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্টকে পদত্যাগ করে এই প্রধান উপদেষ্টাই দায়িত্ব নেবে। আমরাও অনেকের আলোচনা শুনে কিছুটা আমরাও বিভ্রান্ত অনেক ক্ষেত্রে। কাজে সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো। প্রথমত এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেই প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে। প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে, যদি সংবিধান আপনি ফলো করেন, তাহলে স্পিকার হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পাবে। কাজে প্রেসিডেন্টকে আমি মনে করি যে ওনার অতি যাই থাকুক, বর্তমানে উনি আমাদের সাথে আলাপ আলোচনায় পরিষ্কার করেছিলেন শেখ হাসিনা যেই অপকর্ম করেছে আল্লাহর শাস্তি তিনি পাওয়া শুরু করেছে। আমি ভাই শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে, আমি আর বেইমানি করতে চাই না, আমি জনগণের লাইনে থাকতে চাই। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি, কাজ করছেন, তাহলে তো তাকে নিয়ে বোধ হয় আমাদের সরকার সিদ্ধান্ত নেবে, সরকার আমাদেরকে জানাবে, সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্ট্যান্ড ঠিক করবো। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে সেনাপ্রধানকে, সেনাপ্রধান অমুকের আত্মীয় কিংবা বিভিন্ন ধরনের ঘটনা, এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে। কাজে তারা অযথা ধারালভাবে সবাইকে বিতর্কিত করে আরেকটা নৈরাজ্য, আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না। আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবেন, এইটা আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কাজে এই বিষয়গুলো হিসাব কিতাব করে আমাদের বোধহয় কথা বলতে হবে। শুধুমাত্র আবেগ থেকে বাস্তবতা বিবেচনা না করে শহীদ মিনারে শপথ নেন, টিএসসিতে শপথ নেন, অমুকের মায়ের কাছ থেকে শপথ নেওয়া দরকার ছিল, অমুকের বাবার কাছে শপথ নেওয়া, এই সমস্ত আবেগিক কথা, ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কাজে ইমোশন আর উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে বিষয়টিতে আজকে ছিলাম, আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন স্টেক হোল্ডার, আজকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসেছি, সাংবাদিকদের সাথে বসবো, গণমাধ্যম মালিকদের সাথে বসবো, ব্যবসায়ীদের সাথে বসবো। কারণ এই যে সাংবাদিকরা আজকে আলাদা সরকার আমলে গত কয়েক বছরে নিউজ করতে গিয়ে চাকরি হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, সাগর রুনির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজেই একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলোতে আমরা সমর্থন করি। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা এই গণ অভ্যুত্থানের ফলাফল নকশাকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থায় থাকতে হবে, কাউকে হেনস্থা ফাইনালি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ। সেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশে আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদের
75-এর পরে যে পাল্টা কু ক্ষমতা দখল যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া, শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট দিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কারা? আমি ছাত্র জনতার করে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণ ভাবে আলোচনা করেছি, তাহলে জানাচ্ছি আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরো 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরো 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা, আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না।